নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির ৩২তম পর্ব শুনতে চলেছেন। কাটে দিন, কাটে রাত্রি, সংঘর্ষটা আজকাল কম, কারণ সত্যর একটা কাজ বেড়েছে, সে কাজ সুবর্ণ। সুবর্ণর মধ্যে বুঝি নিজের জীবনের সম্পূর্ণতা দেখবে সত্য। তাই ছোট্ট থেকেই তারা ভাঙাচোরা খণ্ডগুলো জড়ো করে পালিশ করতে চায়, সে নকশা কাটতে চায় তাতে। এদিকে নবকুমারেরও প্রাণপুতুল সুবর্ণ। অতএব সুবর্ণই এখন দুজনের মাঝখানে একটি মনোরম সেতু। নবকুমার ডাকে, এই শুনছ তোমার মেয়ের বাক্যি? সত্য ভ্রু ভঙ্গি করে বলে, তুমি শোনো। নবকুমার হাসে, আমার তো মার বাক্যি শুনতে শুনতেই জীবন ওষ্ঠাগত, তাই না? সত্য হাসে, তোমার জামাইয়ের কপালে আবার বিধাতা কি লেখন লিখেছে দেখো। নবকুমার রসিকতা করে বলে, তা সে কপাল শ্বশুর বেটার চাইতে কন্যা এক কাঠি সরেশ। মেয়েকে আবার মা মস্ত বড় বিদ্যাবতী করে তুলবে। তা এসব রসিকতাই, সংঘর্ষ নয়। সুবর্ণ যেন সংসারের তপ্ত বালুকায় এক টুকরো স্নিগ্ধ ছায়া। আচ্ছা, এই ছায়াটুকু কি মেয়ে মাত্রেই? তাই কি মেয়েকে লক্ষ্মী বলে, স্ত্রী বলে? অন্তত সুবর্ণর ক্ষেত্রে এগুলো সফল হয়েছে। তাই সত্যর জীবনে যেন কিছুটা স্তিমিত শান্তি এসেছে। অবশ্যই ওরই মধ্যে একবার ছেলেদের কলেজে পড়া নিয়ে একবার সংঘর্ষ উঠেছিল, তবে সেটা টেকেনি। নবকুমার বলেছিল, ছেলেরা এন্ট্রান্স পাশ করেছে শুনে সাহেব তো মহা খুশি। বলে, দুই ছেলে একসঙ্গে পাশ করেছে, গুড। তাদের নবকুমার বাবু আমি থাকতে থাকতে অফিসে ঢুকিয়ে দিয়ে যাই। সত্য কথার মাঝখানে বলেছিল, পাগল। পাগল? পাগল মানে? নবকুমার অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল খবরটা দেওয়ার পরই সাহেবের মহানুভবতা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে পারে। তারপর অফিসের সহকর্মীরা নবকুমারের সৌভাগ্যে কতটা ঈর্ষান্বিত হবে সে প্রসঙ্গ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু চিরাচরিত বিরুদ্ধতার নীতিতে সত্য এই সৌভাগ্য সংবাদের উপরও অগ্রাহ্যের ঝাপটা মারে, বলে, পাগল। নবকুমার বলে, পাগল মানে? মানে ওরা এখন চাকরি করবে না পড়বে। পড়বে? আবার কত পড়বে? আর চাকরির জন্যেই তো পড়া। তাই যখন হয়ে যাচ্ছে। সত্য একবার নবকুমারের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, না, চাকরির জন্যে পড়া নয়, মানুষ হওয়ার জন্যে পড়া। তাছাড়া সাধন উকিল হবে, সরল ডাক্তার। সাধন উকিল হবে, সরল ডাক্তার, একেবারে চাঁদ চাওয়া বাসনা। নবকুমার তীব্র স্বরে বলে, কোথায় দুজনে দুমুঠো টাকা ঘরে আনবে তা নয়, ঘরের কড়ি খরচা করে ওদের এখন বিদ্যে দিগ্গজ করে তুলতে হবে। লক্ষ্মী ছাড়া বুদ্ধি আর কাকে বলে? তোমায় ওদের পড়ার জন্যে এক পয়সাও খরচা করতে হবে না। আমায় করতে হবে না? চমৎকার! টাকাটা তাহলে আসবে কোথা থেকে? সত্যবতী নিশ্চিন্ত স্বরে বলেছিল, ওরা ছেলে পড়িয়ে কলেজের মাইনে জোগাড় করবে।
সত্যবতী এই ঘোষণাটি উচ্চারণ করে কথায় পূর্ণচ্ছেদ টেনে চলে যাচ্ছিল। নবকুমার সব্যঙ্গে বলে ওঠে, ছেলে পড়িয়ে গলা টিপলে দুধ বেরোয়, কে ওদের মাস্টারির চাকরি দেবে? সত্য হঠাৎ হেসে ওঠে, ও মা, সে কি গো, আপিসে চাকরি দিতে চাইছিল, সেটা ওদের মুখ দেখে নয়, আমার খাতিরে। তাহলে ধরে নাও আমারও কোথাও কিছু খাতির আছে। তা আশ্চর্য নেই। নবকুমার সক্রোধে বলেছিল, তুমি যে তলে তলে কি করে বেড়াও তুমিই জানো। 7টা বেটা ছেলের কান কাটতে পারো তুমি। রেগেছিল, তবে পরাভব যে নিশ্চিত সেটাও বুঝে নিয়েছিল। শেষ চেষ্টা আক্ষেপ প্রকাশ। সাহেবকে যে কোন মুখে মুখ দেখাবো তাই ভাবছি। ভাববার কিছু নেই, সত্য বলেছিল, বলবে ওদের মায়ের ইচ্ছে আরও লেখাপড়া করে। সে কথা বলা মানেই বোঝানো আমি পরিবারের কথায় চলি। তা সে কথা ভাবলেও দোষ নেই। সত্য হেসেই উঠেছিল। ওদের সমাজে পরিবারই সর্বে সর্বা। পরিবারের কথায় ওঠে বসে ওরা। ও, তুমি ওদের দেশে গিয়ে ওদের সমাজ সংসার দেখে এসেছ যে? সত্য আরও একটু হেসেছিল। সবই কি আর চোখে দেখে তবে শিখতে হয়? চোখে না দেখে শেখা যায় না। অতঃপর ছেলেরা কলেজে ভর্তি হলো এবং সুবর্ণ মায়ের কাছে অ আ শিখতে শুরু করলো। সদু বেড়াতে আসে মাঝে মাঝে, দেখে গালে হাত দেয়। 1 ফোঁটা মেয়েকে তুমি অক্ষর পরিচয় করাচ্ছ বউ, 5-এ পা না দিলে বিদ্যে ছুতে আছে। সত্য মৃদু হেসে বলে, সে ছেলেদের ছুতে নেই, মেয়ের আবার নিয়ম। ওকে তো আর তোমরা হাতে খড়ি দিতে দেবে না। তা তোমার বুড়ো বয়সের আহ্লাদিকে তাই দিতে বরং। তোমার তো সবই গাজুরি। বলে সদুও হেসেছে। সদু চিরদিনই হাসে। এখনো তার হাসির কামাই নেই, তবে ধরন বদলেছে। সদুর দেহে মেদের সঞ্চার হয়েছে। সদুর মুখে পরিতৃপ্তির মসৃণতা। সদু গল্প করে, আমার বড় ছেলেটা, আমার সেজ মেয়েটা। বলে, মেজ মেয়ে বোধ হয় শ্বশুর বাড়ি থেকে আসবে। সদুর সতীন তাহলে সত্যিই মরেছে? সেই পরলোকগতার পরিত্যক্ত রাজ্যপাট নিয়েই সদুর রাজাগিরি? না, তা নয়। সদুর সতীন বেঁচে আছে, বরং ভালোই আছে। রোগটা একটু সেরেছে, চেহারা একটু ফিরেছে। রাত দিন বলে, দিদি তুমি যাই এসেছিলে তাই তোরে গেলাম। বলে, ওই কসাইয়ের হাতে পড়ে সারা জীবনটা শুধু জ্বলে পুড়ে মরেছি দিদি। যত্ন যে কি বস্তু তা তুমি আসার আগে কখনো জানিনি। গরিবের ঘরে মা বাপ মরা মেয়ে, তারা পার করেছিল না দূর করেছিল। তুমি বোধহয় আমার 8 জন্মের মা ছিলে। শুধু হেসে বলে, মরণ আর কি, কাকে কি বলতে হয় তা জানিস নে? সতীনকে মা। কিন্তু সতীনকে শুধু সত্যি মেয়ের অধিক যত্ন করে। যে মানুষটা আস্ত এত বড় একটা সংসার সদুকে ভোগ করতে দিয়েছে, তার ওপর কৃতজ্ঞতা থাকবে না সদুর? মুকুন্দ বলেন, কি গো, তুমি যে দেখি অসাধ্য সাধন করতে পারো। মরাটাকে যে দিব্যি সারিয়ে তুললে। মরা কেন হবে? তোমার অছেদ্যা অযত্নয় ঘুণ ধরে যাচ্ছিল। ঝঙ্কার দিয়ে ওঠে সদু নিজস্ব স্বভাবে। শুকনো গাছটাতেও নিয়মিত জল দিলে ফুল ধরে, বুঝলে? তা তো বুঝলাম। মুকুন্দ ভারী যেন এক রহস্যের ভঙ্গিতে বলেন, সতীন কাটাকে জিয়ে তুলছ?
ফিরে উল্টে তোমায় আবার বিঁধবে না তো? সদু বলে, বেধার ভয় সৌদামিনী করে না। কণ্টক শয্যাতেই তো জীবন গেল। মুকুন্দ বিগলিত মুখে বলেন, এখন তাই ভাবি কি কাজই করেছি এতকাল। এমন একখানা ঘরণী গৃহিণী পরিবার থাকতে। শুধু একটু আনমনা হয়, বলে মামা মামির জন্যে একটু কষ্ট হয়। মামি তো গতরটি নাড়াতে চাইতো না, এখন হাড়ির হাল হচ্ছে আর কি। মুকুন্দ সতেজে বলেন, তা তাদের বেটা বেটার বউ থাকতে হাড়ির হাল হয়তো বলতে হবে অভাগ্যির কপাল। সে দায়িত্ব তোমার নয়। নয়ই বা বলি কি করে, অসময়ের আশ্রয় দাতা তো বটে। মামি না টানলে কোথায় ভেসে বেড়াতাম কে বলতে পারে। এ কথাগুলো মুকুন্দর গায়ে লাগে, অতএব আরো সতেজ উত্তর দেন তিনি। টেনেছেন তোমার দরকারে নয়, নিজের দরকারে। তাছাড়া যার হাড়িতে যার যতদিন অন্ন মাপা থাকে কেউ রদ করতে পারে না, এ হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্র বাক্যের পর বোধ করি আর তর্কের সাহস হয় না সদুর, অথবা অনেক দুঃখের শেষের এই পাতার আশ্রয়টুকু হারাবার ভয়। মামা মামির কথা মনে পড়লে মন কেমন করে না তা নয়, কিন্তু আবার সেখানে ফিরে যাবার কথা ভাবতেও গা শিউরোয়। তা গা শিউরোয় সকলেরই। নবকুমার পর্যন্ত এখন শহর জীবনের স্বাচ্ছন্দ্যে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে দেশে যাবার নাম করে না। কিন্তু তার এই নিশ্চিন্ত জীবন রইল না। হঠাৎ এলো বিপর্যয়। খবর এলো নীলাম্বর বাড়ুজ্যে মৃত্যু শয্যা নিয়েছেন। খেয়ে উঠে ঘাট থেকে আঁচিয়ে ফিরছিলেন, হঠাৎ ঘাড় লটকে অজ্ঞান। কেউ বলছে সন্ন্যাস রোগ, কেউ বলছে ভূতে পাওয়া, তবে বাঁচার আশা নেই আর। খবর পেয়ে নবকুমার উতলে উতলে কাঁদতে থাকে এবং এ যাবৎকাল যে কোনো দিনই পুত্র কর্তব্য পালন করেনি সেই কথা তুলে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতে থাকে। তার সঙ্গে এ আমেজটুকুও থাকে। পরিবারের প্ররোচনাতেই তার এই অকর্তব্য আর অকৃতজ্ঞতা। সত্য একটা ছোট তরঙ্গে কয়েকটা কাপড় চোপড় পরে নিচ্ছিল। নবকুমারের শোক উদ্দাম হয়ে উঠেছে দেখে উঠে এলো, কঠিন গলায় বলে উঠল, তা স্ত্রৈণ পুরুষের তো এরকম হবেই। সে পুরুষের তুলনা ভেড়ার সঙ্গে। কেঁদে হাট বাঁধিয়ে আর কি হবে? এখুনি যাতে যাওয়াটা হয় সে ব্যবস্থা করো। কাঁদবার জন্যে অনেক সময় পাবে এরপর। নবকুমার গলা ঝেড়ে নিয়ে বলে, আমি তো এখুনি রওনা দিচ্ছি। তুমি একা নও, আমিও যাব। তুমি তুমি যাবে? অবাক হচ্ছ কেন? কথাটা খুব আশ্চর্য লাগছে। না মানে তুমি এখন হঠাৎ যাবে কি করে? সামনে ওদের এক্সামিন ওরা দেবে, তার জন্যে আমার আটকাচ্ছে কিসে? আহা, বলি ভাত জল তো দিতে হবে ওদের। সে ওরা দু ভাইয়ে দুটো ফুটিয়ে নিতে পারবে, সব গুছিয়ে বলে দিয়েছি। অর্থাৎ ব্যবস্থা যা করবার সব করে ফেলেছে সত্য এই ঘন্টার মধ্যে। নবকুমার হাঁ হাঁ করে ওঠে, ওরা নিজেরা? তার মানে আর একটা বিপদ ডেকে আনা? সব তাতেই গা জোর। তার থেকে সদুদির কাছে থাক কদিন। না না, কেন না? কেন কেন কি বৃত্তান্ত? এত কথা কওয়ার আমার সময় নেই এখন। বেশ, কুটুম বাড়িতে যদি আপত্তি থাকে, নিতাইয়ের বউ ডাল তরকারি দিয়ে যাক, ওরা শুধু দুটো ভাত সেদ্ধ করে। আহ,
থামো তো তুমি, তুচ্ছ ব্যাপারকে এতখানি করে তুলো না। যে কদিন আমি না আসতে পারি শুধু ভাতে ভাতই খাবে, ব্যাস। নবকুমার আবার ডুকরে ওঠে। কদিন থাকতে হবে জানো তুমি? আবার যদি ভালো মন্দ কিছু হয়? যা হবে তা হবেই, আগে থেকে ভেবে লাভ। এরপর সদু এলো, শুকনো মুখে বলল, বউ, আমিও যাই তোমাদের সঙ্গে। সত্য একবার সেই শুকনো মুখটার দিকে তাকালো, ভাবল এই শুষ্কতাকে শুধুই নিকট আত্মীয়ের জীবন মরণ নিয়ে দুশ্চিন্তায়, নাকি অন্য কিছু। সদু কি ভয় পাচ্ছে এরা সদুকে রোগীর সেবার জন্যে ঠেলে দেবে? ভয় পাচ্ছে। বাইরে কেউ ঠেলা না দিলেও ঠেলার হাত এড়াতে পারবে না সে, ভিতরের ঠেলায়। সত্য কি বুঝলো কে জানে। বলল, না ঠাকুরছি, তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমরাই তো যাচ্ছি। তাহলেও আমার একটা কর্তব্য তো আছে। সত্য বলে, থাক ঠাকুরছি, অনেক সমুদ্র পার হয়ে সবে একটু মাটি পেয়েছ, এখন আর নড়াচড়ায় কাজ নেই। সদু অবাক হয়, এ ধরনের কথা সত্যর মুখে যে বড় দুর্লভ। সদুর সতীনের ঘর করতে যাওয়াটা যে সত্যর সমর্থন পায়নি, এ কি সদু বোঝে না? তবেটা কি? সত্য নিজেও ভেবে ঠিক করতে পারে না সদুর প্রতি সেই ঘৃণা আর ধিক্কারের ভাবটা তার চলে গেল কি করে, আর কবেই বা গেল। এখন দেখছে সে জায়গায় এসেছে যেন করুণা, মমতা। চিরবঞ্চিত সদুর মুখের পরিতৃপ্তির ছাপটাই কি সত্যর পাথর মনকে গলিয়েছে? নাকি আজকের সদুর মাতৃমূর্তি দেখে উপলব্ধি করছে সত্য কত বঞ্চিত ছিল সদু? ভিতরের কথা ভিতরই জানে। তবে আজকাল সত্য সদুকে মমতা করে, এখনো করল। সত্য তার বারুইপুরে যাওয়াটা সমর্থন করল না দেখে কৃতজ্ঞতায় চোখে জল এলো সদুর। সেই চোখ মুছে বলল, মামি ভাববে সদু কত বড় বেঈমান। সত্য মৃদুস্বরে বলে, প্রাণ উৎসুগ্গ করেও কেউ কারুর ভাবা আর বলা আটকাতে পারে না ঠাকুরছি। ও নিয়ে মন খারাপ করো না, ছেলে দুটো রইল, একটু দেখো শুনো। সদু আক্ষেপের সুর তোলে, দেখাশোনার আর পথ কোথায় রাখছিস বউ? সপাকের ব্যবস্থা করে যাচ্ছিস শুনছি। কেন, পিসির কাছে দুদিন খেলে কি ওদের জাত যেত? সত্য একটুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, জাত যাওয়ার কথা নয় ঠাকুরছি, নিজের ভার যে নিজে বইতে হয় এইটুকুই শুধু ওদের শেখাতে চাই আমি। ওরা যেন ওদের বাপের মতন অসাড় না হয়। পাড়ার কয়েকজন প্রবীণ ব্যক্তি ঘর বার করছিলেন এবং ভিতরে মহিলা কুল এলোকেশীর পুত্রভাগ্যের নিন্দাবাদে পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। এলোকেশীও নিঃসংশয় হয়েছিলেন তার গোবর গণেশ ছেলেকে বউ হারামজাদি আসতে দেবে না। ছেলে থাকতে ছেলের হাতের আগুন পাবে না মানুষটা। এই আক্ষেপে তৎপর হচ্ছিলেন এলোকেশী। মানুষটা দেহে প্রাণ থাকতেই এই সময় হঠাৎ একজন ছুটে এসে খবর দিল, ওগো এসেছে। কে? কে? আমার নবু এলো। নবু বউ দুজনেই এসেছে। কে? বউ এসেছে? এলোকেশী কি আশাভঙ্গ হন ঈশ্বর জানেন। তবে এলোকেশী রোগী ফেলে ঘরের বাইরে এসে দাঁড়ান, আর গরুর গাড়ি থেকে নেমে মানুষ দুটো বাড়ির উঠোনে পা দিতেই চিৎকার করে কেঁদে ওঠেন, ওরে নবা, লক্ষ্মী ছাড়া হতভাগা, এই শেষাবস্থায় এলি তুই বাপের মরা মুখ দেখতে।
এলি এলি, তুই একলা এলি না কেন? ওই মায়াবিনী রাক্ষসীকে নিয়ে এলি কেন? কি দেখতে এসেছে ও? মজা দেখতে? চিরদিনের দাপুটে শাশুড়ির তেজ দপ্প ভাঙা দেখতে এসেছে? শাখা সিঁদুর গোছা দেখতে এসেছে? সত্য গলায় আঁচল দিয়ে প্রণাম করছিল। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, বিপদের সময় অধৈর্য হতে নেই মা, ধৈর্য ধরতে হয়। কিন্তু সে যাত্রা নীলাম্বর মরলেন না। যম যেন বড় একটা কামড় বসিয়ে আবার ফেলে দিয়ে চলে গেল। শুধু কামড়ের দাগটা রইল মোক্ষম। কোমর থেকে নিচের দিকটা সব পক্ষাঘাতে অসাড় হয়ে গেল নীলাম্বরের। কবিরাজ বললেন, এ রোগের এই দস্তুর, তড়ি ঘড়ি গেল তো গেল, নচেত পক্ষাঘাত। কিন্তু পাড়ার লোকে গালে হাত দিল, বলতে লাগলো, ধন্যি বটে এ লোকেশি, বামনি শাখা সিঁদুরের জোর, নইলে সন্ন্যাস রোগ হয়ে কেউ কখনো বাঁচে? হতাশও একটু হলো কেউ কেউ। শাশুড়ি বিধবা হলে ওই অহংকারী শহুরে বউ কি রকম ব্যবহার করবে এবং কলকাতার মোটা মাইনেওয়ালা চাকরে ছেলে বাপের শ্রাদ্ধে কি রকম ঘটা পটাটা করবে, এই জল্পনা কল্পনা করছিল তারা। সেটা আপাতত দেখার সৌভাগ্য হলো না। বুড়ো এখন ওই ন্যাকড়ার ফালির মতো লটপটে পা দুখানা আর অবশ কোমর নিয়ে কতকাল বাঁচবে কে জানে। কবরেজ তো বলেছে এ অবস্থায় দীর্ঘকাল টিকে থাকতেও দেখা যায়। নবকুমারের ছুটি ফুরিয়ে গেছে, কামাইয়ে চলছে এখন, কিন্তু আর কতদিন চলবে? আড়ালে আবডালে কথাটা একদিন তুলল নবকুমার। আড়ালেই, কারণ এখন আর রাত্রে একত্র হতে পারা যাচ্ছে না। সত্য সুবর্ণকে নিয়ে শ্বশুরের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে শুচ্ছে, দু ঘরের মাঝখানের দরজা খুলে রেখে। অতএব দিনের বেলাতেই ঘাটে যাচ্ছিল সত্য। পেয়ারা তলার ঝোপটায় ধরল তাকে নবকুমার। এ কি, ছি! সত্য হাত ছাড়িয়ে নেয়। নবকুমার অপ্রতিভ হাস্যে বলে, তা তুমি যে একেবারে ডুমুরির ফুল হয়ে উঠেছ, দরকারি কথাও তো আছে। সত্য বলে, বলো। বলছি, এবার তল্পি গোটাও, ছুটি তো কবে শেষ হয়ে গেছে। নেহাত সাহেব সুনজরে দেখে, তাই সাহস করে এতদিন কামাই চলছে, কিন্তু মাত্রা রাখতে হবে তো। সত্য একবার আরশাওড়ার বেড়া ঘেরা আর কাটা নোটের জঙ্গলে ভরা উঠোনটায় চোখ বুলোয়, একবার রোদে ভরা আকাশটার দিকে তাকায়, তারপর নবকুমারের দিকে তাকিয়ে বলে, তা বেমাত্রা কাজ করবেই বা কেন? দুর্গা বলে বেরিয়ে পড়ো এইবার। বেরিয়ে পড়ো বললেই তো পড়া হচ্ছে না, পাঁজি পুঁথি দেখতে হবে, বাড়িতে মায়ের কাছে থাকতে একটা ঝিয়ের ব্যবস্থা করতে হবে, তোমাকে সেটা জানান দিচ্ছি। মায়ের কাছেও তো রয়ে শোয়ে পাঠতে হবে কথাটা। সত্য শান্ত গলায় বলে, সাহেবের আপিসের চাকরি, ছুটি ফুরিয়ে গেলে অধিক দিন থাকা চলে না, এ কথা কচি ছেলেটাও বোঝে। মাকেই বা বোঝাতে হবে কেন? হবে কেন জানো না, মা চিরকেলে অবুঝ। তোমার দ্বারা যতটি হচ্ছে ততটি ঝিয়ের দ্বারা হবে না, সেটা তো সত্যি। কাজে কাজেই ঝিয়ের দ্বারা করাতে হবে কেন? সত্য স্থির গলায় বলে, আমার তো আর আপিসের ছুটি ফুরোয়নি, আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমি তো চলে যাচ্ছি না, এ কি নিদারুণ বাণী! নবকুমার আকাশ থেকে পড়ে। তুমি যাচ্ছ না? না, আমি এক্ষেত্রে যাব কি করে? বুঝলাম,
মানলাম সেটা অকর্তব্য হবে, কিন্তু ওদিকে ছেলে দুটো কতকাল হাত পুড়িয়ে খাবে? তা যতকাল না তাদের ঠাকুরদার রোগ সারে। ও রোগ আর সেরেছে? নবকুমার আক্ষেপে ডুকরে ওঠে। ও কি সারবার রোগ? এখন শুধু পড়ে পড়ে দিন গোনা। সত্য সামান্য হেসে বলে, তা সেদিন তো কেউ একা বসে গোনে না। দিন গোনার সঙ্গী হতে হয় আত্মীয়, বন্ধু, ছেলে মেয়েকে। তার মানে তুমি থাকবে? আপাতত তো যাবার কথা ভাবা চলে না। নবকুমার চোখে অন্ধকার দেখে। নবকুমার যেন অকুল সমুদ্রে পড়ে। সত্য যে এমন একটা অদ্ভুত সংকল্প করে বসে আছে এই কথা তো স্বপ্নেও ভাবেনি সে। বরং উল্টোটাই ভেবেছিল সত্য কলকাতায় যাবার জন্যে এক পায়ে খাড়া আছে, প্রস্তাবটা উঠতে যা দেরি। কিন্তু এ কি? প্রথমটা সত্যর সংকল্পকে অবাস্তব বলে উড়িয়ে দিতে চেষ্টা করে নবকুমার, অসম্ভব বলে অভিহিত করে। তারপর কাকুতি মিনতি করতে থাকে, ছেলেদের মুখ চাইতে বলে, নিজের টাইমের ভাতের কথা তোলে এবং শেষ অস্ত্র হিসেবে বলে ওঠে, আরে এই যে বলেছিলে সামনের মাস থেকে সুবর্ণকে স্কুলে ভর্তি করে দেবে, তার কি হবে? তার? সত্য স্থির অবিচল গলায় বলে, হবে না। হবে না? শখ মিটে গেল? শখ? সত্য কঠিন গলায় বলে, তার শখ যদি বলছো তো বলতে হয় কর্তব্যের কাছে শখ বড় নয়। নবকুমার আবার মিনতি শুরু করে, বারবার বোঝাতে থাকে, ভালো মতো একটা লোকের ব্যবস্থা করে দিতে পারলে মা ঠিক চালিয়ে নিতে পারবে। সত্য একভাবে বলে, তা হয় না। আর আমি যদি বলি সুবর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না, ওটা বাজে কথা। ছেড়ে থাকতে পারবো না বলে কোনো কথা নেই জগতে, কত কারণেই ছাড়তে হয়। নবকুমার কাঁদো কাঁদো হয়। স্বামী পুত্রকে একেবারে ভাসিয়ে দেবে তুমি? বাবার তো এখন। পাগলামি করছো কেন? ধরো রোগটা যদি আমারই হতো। অতঃপর যুক্তির পথ ত্যাগ করে এলোমেলো পথ ধরে নবকুমার বলে, নবকুমারের কিংবা ছেলেদের যদি হঠাৎ অসুখ বিসুখই করে? সত্য মৃদু হেসে বলে, সে যদি করে, কপালে যদি তা লেখা থাকে, আমি কি আটকাতে পারবো? আটকাতে না পারো, সেবা করতে পারবে সেটা? কি মুশকিল! অত কথাই বা ভাবছো কেন? সহজ সুস্থ মানুষ 3 বাপ বেটায় থাকবে, খাবে, এত ভাবনার কি আছে? আর তেমন দরকার হয়? ঠাকুরঝি তো রয়েছেন। নবকুমার এবার মার মূর্তি হয়, প্রায় খিচিয়ে উঠে বলে, তা তোমার সেই ঠাকুরঝিটি বা কলকাতায় বসে সুখ করবেন কেন? তিনি এসে মামার সেবা করতে পারেন না? চিরকালটা এখানে কাটালো। সত্য বিরক্ত হয়। নিজের দায় অপরের ঘাড়ে চাপাবো, এমন অন্যায় ইচ্ছে কেন? ঠাকুরঝির করার কথা না আমার করার কথা? নবকুমার অগ্নিশর্মা মুখে বলে, তারও কিছু কম কর্তব্য নয় যে মামা এতকাল ভাত কাপড় দিয়ে পুষলো। থামো, নিজ কথাগুলো আর বলো না। ভাত কাপড়ের কথা যদি বললেই তো বলি, তার দামও উসুল করে নেওয়া হয়েছে। পরের বাড়ি খাটলে বরং ভাত কাপড়ের ওপর মাইনে বলে হাতে কিছু জমত। চিরকালের স্পষ্ট বক্তা সত্য স্পষ্ট অভিমত প্রকাশে ভয় পায় না। কিন্তু নবকুমার যে রাগ দেখাতে পারছে না। যতবারই ভাবছে সে একলা ফিরে যেতে হবে আর সেই বাসা বাড়িটায় নিতান্ত বাসাড়ে হয়ে কাটাতে হবে কতকাল কে জানে, ততবারই বিশ্বভুবন অন্ধকার লাগছে তার। এতর পরেও তর্ক করতে ছাড়ে না সে।
খোঁটা দিয়ে বলে, এতকাল তো শ্বশুর শাশুড়ি মুখ হতে ইচ্ছে হতো না সত্যবতীর, হঠাৎ এত ছেদ্দা উতলে উঠল কেন? বলল, আর কিছু নয়, টাইমের ভাত রেঁধে রেঁধে আলিস্যি এসে গেছে, তাই গায়ের বেটাইমের সংসার ভালো লাগছে। ভয় দেখালো, ছেলেরা বড় হয়ে উঠেছে, এখন মায়ের চোখ ছাড়া হয়ে বেশি দিন থাকলে স্বভাব চরিত্র খারাপ করে বসতে পারে। আরও অনেক রকম বলতে লাগলো, উল্টো পাল্টা সামঞ্জস্যহীন। তবু সত্যবতী নিজ সংকল্পে অটল। ছেলেদের স্বভাব চরিত্রের কথা নিয়ে আতঙ্কিত হওয়া দেখে শুধু ভুরু কুঁচকে বলল, তেমন ছেলে যদি মানুষ করে থাকি তো নিজের হাতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো ছেলেকে, আর নিজের গলায় দড়ি দিয়ে ঝুলব। মোট কথা, নবকুমারকে একাই ফিরতে হলো। সুবর্ণ বাবা বাবা করে পথ অবধি ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। নীলাম্বরকে নিয়ে এখন সদা সর্বদা আর জীবন মরণ সমস্যা নেই। অতএব এলোকেশী পেয়ারাতলার উত্তপ্ত বাদ প্রতিবাদটির মূল রহস্য ভেদ করতে ঘর থেকে বেরিয়ে কাঁঠালতলার ঝরা পাতা পরিষ্কার করতে থাকেন। কিন্তু পোড়া বয়সের এমনি জ্বালা, কানটা ভোতা হয়ে গিয়ে শত্রুতা সাধে, ভালো বুঝতে দেয় না। অগত্যাই জিজ্ঞেস করতে হয়, অত কিসের রাগারাগি হচ্ছিল নবার সঙ্গে? সত্য উত্তর দেয় না তা নয়, বলে, ছেলের বউয়ের ঘরোয়া কথা, ও আপনি শুনে কি করবেন মা? আপনি? হ্যাঁ, কলকাতা থেকে ফিরে শাশুড়িকে আপনিই বলছে সত্য। এলোকেশী এই মেয়ে মর্দানি দেখে অবাক হয়েছিলেন, বলেছিলেন, মেয়ে মানুষের মুখে বৈঠকখানার বেটা ছেলের মতো আপনি টাপনি বলো না বাছা, শুনে গা জ্বলে যায়। সত্য বলেছিল, যা সভ্যতা সৌজন্যতা করতে দোষ কি? বেটা ছেলেরই সভ্য হতে আছে, মেয়ে মানুষের নেই। গুরুজনকে আপনি বলাই তো ভালো। একে তো হাড় জ্বালানো কথা, তাই সেই আপনি। এলোকেশী বেসামাল হন, কোমরে কাপড় গুজতে গুজতে চিৎকার করেন, ওরে তোর ভেতরটা চিনতে আর আমার বাকি নেই। ওই আধমরা শ্বশুরকে ফেলে বাসায় যাবার জন্যে মরছিলি তো কোদল করে, বুঝি না আমি কিছু? সত্য প্রায় হাসির সুরে বলে, তা আপনি আর বুঝবেন না কেন? প্রাচীন হয়েছেন, জগতের কত দেখেছেন। দেখেছি, তবে তোর মতন আর দুটো দেখিনি। আর আমার ওই ভেড়াকান্ত ছেলের মতন ছেলেও দুটো দেখিনি। যাবে তো নিয়ে মাথায় করে। সত্য মৃদুস্বরে বলেন, না, একাই যাবেন। এলোকেশীর মুখে হাসির আভাস দেখা দেয়, কারণ বউটা এদিকে যত পাজি হোক, কাজে কর্মে যে চৌকস। ও এসে পর্যন্ত তো এলোকেশীকে কোনো দিক তাকিয়ে দেখতে হচ্ছে না। অত বড় রোগী এই সংসার, গরু বাছুর গাছপালা হাঙ্গামা তো কম নয়। তাছাড়া মেয়েটার ওপর মায়া পড়ে গেছে এলোকেশীর। চলে যাবে ভেবে হাত পা আশ্রানি আসছিল, যাবে না শুনে আহ্লাদ গোপন করতে পারলেন না। ছেলে যে তার চিরকালের মাতৃভক্ত, সেটি সত্যর কাছে সাড়ম্বরে ঘোষণা করে বান্ধবীদের কাছে বলে বেড়াতে লাগলেন। যাবার জন্যে লাফিয়েছিল হারামজাদি, নবা কান ধরেনি, মুখে নাথি মেরে একা চলে যাবে বলেছে। সেই নিয়ে ভাই কি ঝগড়া, কা করে তো চিল পড়ে। সত্য অপ্রতিবাদে শুনে যায় এসব কথা, স্থির ধৈর্যে আপন কাজ করে যায়। অবশ্য সত্যর সমবয়সীও আছে কেউ কেউ পাড়ায়, তারা আগে শহুরে বলে সত্যকে ঈর্ষা বিদ্বেষ ও
ও সমীহ দৃষ্টিতে দেখছিল, কিন্তু যখন দেখল নবকুমার চলে গেল সত্যকে রেখে এবং সত্য ঠিক তাদেরই মতো জীবনযাত্রার মধ্যে নির্ভুল চলছে, তখন সাহস সঞ্চয় করে হৃদ্যতা করতে এলো। অবশ্যই তারাও নেহাত খুকি নয়, কারো দু একটা জামাই হয়ে গেছে, কারো নাতি নাতনি রয়েছে, 70 বেশি বয়সে সন্তান হয়েছে, তাও প্রথমটি নেই, দ্বিতীয় তৃতীয় দুটি ছেলে। কোল পোছা এই মেয়েটার কবে বিয়ে হবে কে জানে, তাই 70 জীবনে পরিণতি আসেনি। ওরা ওদের পরিণত বুদ্ধি নিয়ে বলে, বাবা দজ্জাল শাশুড়ি ঢের দেখেছি, বউ কাটকি শাশুড়িও দেখেছি, তোমার শাশুড়িটির মতো এমন আর দেখলাম না, কি অকথা কুকথা কইতে পারে বাবা। সত্য বলে, ভীমরতির বয়সে অমন কত আজে বাজে কথা বলে মানুষ, আমরাও বুড়ো হলে অবশ্যই বলবো, রাগ করে লাভ কি। ওরা কিছুদিন পরে দেমাকি বলে ত্যাগ করে সত্যকে। ধীরে ধীরে মাস গড়ায়, মাস গড়াতে গড়াতে বছর। নীলাম্বর একই অবস্থায় আছে, না জীবিত না মৃত, আর তার সঙ্গে আরও একটা মানুষ নিতান্ত কর্তব্য বোধে জীবন মৃত হয়ে পড়ে আছে। নবকুমার মাঝে মাঝে ছুটি ছাটায় আসে, ছেলেরাও আসে, কিন্তু নীলাম্বরের জীবদ্দশায় যে সত্যকে নিয়ে যাওয়া যাবে এই বিশ্বাস আর নেই তাদের। নবকুমার রায় দিয়েছে, ভূতে পেয়েছে ওকে, ওই খিড়কির দরজায় রাত বিরেতে যাওয়া, বেলগাছ কাঁঠাল গাছ ছিষ্টি। সত্যি ভূতে না পেলে কেউ এমন করে নিজের মাথা নিজে খায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারে? সাধন সরল মায়ের দৃঢ়তায় অবাক হয়ে যায়। তা এক হিসেবে ওই ভূতে পাওয়া কথাটাই হয়তো সত্যি, যে সত্য মেয়েকে স্কুলে দেবার জন্যে মেয়ের বয়সটা অন্তত গোটা 5 হবার জন্যে একটি একটি করে দিন গুনছিল, সে হঠাৎ সে বিষয়ে এমন নির্বিকার হয়ে গেল কি করে? কিন্তু সত্যি কি নির্বিকার? ওই একটা কারণেই কি মাঝে মাঝে কর্তব্যবোধের বন্ধন ছিন্ন করে এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে না সত্যবতীর? সে তো ভেবে নিয়েছিল অবস্থাকে মানিয়ে নিয়ে চলতেই হবে, অতএব নিজেই পড়িয়ে পড়িয়ে 2 ক্লাসের যোগ্যী করে তুলবে সুবর্ণকে। কিন্তু এলোকেশি যেন ওইটিতে বাগড়া দিতেই বদ্ধপরিকর। সত্যকে মেয়ে নিয়ে পড়াতে বসতে দেখলেই রেগে জ্বলে মরবেন তিনি, আর ছুতো নাতায় ডাক দিয়ে উঠিয়ে ছাড়বেন তাকে। সুবর্ণ যদি একবার স্লেট পেন্সিল নিয়ে বসবে তো দূর করে দে, ফেলে দে ইত্যাদি তীব্র মন্তব্যে দিশেহারা করে তুলবেন বেচারাকে। ক্রমশ আরো চালাকি চালাচ্ছেন। সুবর্ণ পড়তে বসলেই ডাকবেন, সুবর্ণ তোর ঠাকুরদা তোকে ডাকছে। সুবর্ণ মায়ের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সত্য চোখের আগুন চোখে চেপে বলে, যাও শুনে এসো। কিন্তু 2-1 ঘন্টার মধ্যে আর ফেরে না মেয়ে, ফিরতে দেন না এলোকেশি। ঠাকুরদার গায়ে হাত বুলানোর কাজে তাকে নিযুক্ত করে। মেয়ে মানুষের বিদ্যে শেখা যে কতদূর গর্হিত কাজ তাই বোঝাতে চেষ্টা করেন নাতনিকে। এতেও কাজ না এগোলে সারা দুপুর তাকে নিয়ে পাড়া বেড়াতে বেরোনো। সত্য 1-8 দিন বলে, ঠাকুরকে ফেলে আপনি বেরোন, আমি কাজে থাকি, উনি একা পড়ে থাকেন। এলোকেশি অপ্রতিভতা ডাকতে বিরক্তিটা বাড়ান, তা থাকবেন না আর কি হবে, কথাতেই আছে নিত্যি নেই দেয় কে।
নিত্যি রোগী দেখে কে? আর ওই মানুষের কাছে বসা না বসা কথা জড়িয়ে গেছে। রাত দিন মুখ দিয়ে নাল গড়াচ্ছে। কি কথা কইব, কি সেবা করব, আমার আর রুচিও নেই। আজন্ম জ্বালিয়ে পুড়িয়ে খেলেন, এখন বিছানায় পড়েও জ্বালিয়ে খাচ্ছেন। কই, যে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা চিরটা কাল দখল করে বসে থাকলো, সে এসে সেবা করতে পারছে না? সত্য কখনো লজ্জা পেয়ে চুপ করে যায়, কখনো মৃদু প্রশ্ন করে, করতে এলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন? এলোকেশী সদম্ভ চিৎকার করেন, ঢুকতে দেব? মুড়ো খ্যাংরা নেই বাড়িতে? ভাঙা আসবটি? ওই বুড়োর চোখের ওপর ঝেঁটিয়ে বিষ ঝাড়ব না? অঙ্গই পড়ে গেছে, চোখ দুটো তো আছে, দেখবে প্যাট প্যাট করে। আর প্রশ্ন করে না সত্য, আর উত্তর দেয় না। আড়ালে সত্য সুবর্ণকে পাড়ার জন্য তাড়না করে। সুবর্ণ কখনো কাঁদে, কখনো সতেজে জবাব দেয়, আমি কি করব? ঠাকুমা যে ডাকে, পড়লে গাল দেয়, ঠাকুমা যে রাগী বলে। তবু সত্য দিনে দিনে অনুভব করে ঠাকুমার দিকেই ঢল নামছে মেয়ের। ঠাকুমারই ন্যাওটা হচ্ছে। এ লোকসান সওয়া বুঝি কঠিন হয়ে উঠছে ক্রমশ। অথচ সুবর্ণকে দোষ দেওয়া যায় না। ঠাকুমার কাছেই যে সর্ববিধ প্রলোভনের বস্তু। ঠাকুমার সঙ্গে পাড়া বেড়ানো, ঠাকুমার সঙ্গে ঠাকুরতলায় গিয়ে বসে থাকা, ঠাকুমার কাছেই যত অপথ্যি কুপথ্যি, আর ঠাকুমার কাছেই যত গল্প। শুধু রূপকথার গল্প নয়, এমনি গল্পও চলে। এলোকেশী বলেন, তোর মার কি ইচ্ছে জানিস? কলকাতায় গিয়ে তোকে মেমের স্কুলে পড়িয়ে আপিসে চাকরি করতে পাঠাবে। বিয়ে দেবে না, গয়না কাপড় না, খালি চোখ রাঙাবে আর পড়াবে। আর যদি আমার কাছে থাকিস তো লাল টুকটুকে বর এনে বিয়ে দেব, এত এত গয়না দেব, লাল বানারসি শাড়ি দেব, তারপর সে বিয়েতে কত ঘটা করব। উৎসুক আগ্রহে অধীর শিশু ঠাকুমার কাজ ঘেঁষে বলে, কি গয়না দেবে ঠাকুমা? এলোকেশী সোৎসাহে বলেন, এই মাথায় মটুক, গলায় চিক সাতনরি, দানার মালা, হাতে তাগা বাজুবন্ধ, মুড়কি মাদুলি, নিচের হাতে বাউটি কঙ্কন, বালা শাখা, পায়ে মল চরণপদ্ম। সুবর্ণ বিগলিত কণ্ঠে বলে, আর খোপায় ফুল দেবে না ঠাকুমা? ও বাড়ির কাকিমার মতন? তাও দেব। মাথায় ফুল, কানে ঢেড়ি ঝুমকো। এখন বল, আমার কাছে থাকবি না মার সঙ্গে কলকাতায় যাবি? বলা বাহুল্য, সুবর্ণ সতেজে বলে, তোমার কাছেই থাকবো। তোর মা থাকতে দিলে তো মেরে মেরে নিয়ে যাবে। দেবে না বই কি, যাবে বই কি। আমি তাহলে এমন কাঁদবো আকাশ ফেটে যাবে। এলোকেশী সহর্ষ চিত্তে বলে, তা তুই পারবি, সে জোর আছে। ওই মায়েরই মেয়ে তো, মা যেমন কুকুর, তার উপযুক্ত মুগুর হবি তুই। তিলে তিলে কাজ এগোয়। দিনে দিনে পূর্ণ শশী রাহুগ্রস্ত হতে থাকে। তাছাড়া মাকে ঠিক একান্ত আপন হিসেবে দেখতেই বা পেল কবে সুবর্ণ? নিতান্ত শৈশবটা তো কেটেছে পিসির কাছে, তারপর সত্যর উদাসীনতায় বাপের কাছেই বেশি বেশি। আবার বাপ চলে যাবার সময় বলে গেছে, তোর মা তোকে আমার সঙ্গে যেতে দিল না। তার উপর মা মানেই পড়ালেখা, যে পড়ালেখাকে ঠাকুমা বীজ দেখে, আর সুবর্ণরও কিছু মধু ঠেকে না।
অতএব মা সম্পর্কে একটু বৈরী ভাবই গড়ে উঠছে সুবর্ণর। পরিপূরক হিসেবে ঠাকুমার প্রতি বন্ধুভাব। সত্য এই ধ্বংসের ছবি দেখতে পায়। তীব্র যন্ত্রণায় রাত্রে প্রায় ঘুম আসে না সত্যর। মাঝে মাঝে মনের মধ্যে এ প্রশ্নও আসে, আমি কি ভুল করেছি? নবকুমারের প্রস্তাবেই কি রাজি হওয়া উচিত ছিল তখন? কিন্তু কে জানত মৃত্যু এমনভাবে কুটিল ব্যঙ্গ করবে সত্যর সঙ্গে? কে জানত একটা অনুভূতিহীন মাংসপিণ্ড পৃথিবীর মাটি কিছুতেই ছাড়তে চাইবে না? আবার ভাবে, ছি ছি, এ কি ভাবছি আমি? এরকম চিন্তাতেও যে প্রায়শ্চিত্তের প্রয়োজন। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায় সত্য, আর সেই সিদ্ধান্তের বশে নবকুমারকে চিঠি লেখে, তুমি অবশ্য করে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসবে। সুবর্ণকে নিয়ে যাবে তুমি, নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। যতদিন না আমি যেতে পারি ঠাকুরঝির কাছেই থাকুক। এমনভাবে ইহকাল পরকাল মাটি হতে দিতে পারবো না মেয়েটার। ঠাকুরঝির কাছে ভালোই থাকবে। বলতে গেলে সুবর্ণ তো তারই। এই প্রথম নবকুমারকে চিঠি লেখা। এর আগে যা লিখেছে বা লেখে সবই ছেলেদের কাছে। প্রথম পত্র, কিন্তু প্রেমপত্র নয়। এ চিঠি নিয়ে নবকুমার সদুর কাছে গিয়ে সত্যর আক্কেল এবং নির্বুদ্ধিতা সম্পর্কে খুব গলাবাজি করে, কিন্তু সদুই থামায়, বলে, অন্যায়টা কি বলেছে বউ? একদিকে জ্বর না মনীষী রোগী, একদিকে সংসার, আর একদিকে ওই দামাল ছটফটে মেয়ে। তার ওপর আবার মামির মধুমাখা বাক্যি তো আছেই। পেরে উঠবে কেন আর? নয় নয় করে প্রায় 1.5 বছর হয়ে গেল না? না না, তুই তাকে নিয়েই আয়, আমি দেখব। আহা, পড়া পড়া করে বাঁচে না বউটা। নবকুমারের মুখে আসে, তার চাইতে তুমিও যাও না 2 দিন, ও চলে আসুক। কিন্তু বলতে পারে না। মুকুন্দ মুখুজ্জে সামনে আসীন। এখন ওই বাজখাই এবং রাশভারী পুরুষটির গিন্নি সদু। মামার বাড়ি পড়ে থাকা হতভাগী ভাগ্নি নয়। ঘাড় গুজে বলে, বেশ, তাই যাব। কিন্তু অলক্ষ্য দেবতা বোধহয় তখন অলক্ষ্যে উপস্থিত ছিলেন, আর কৌতুকের মেজাজে ছিলেন। তাই তা বিধাতার কৌতুক ছাড়া আর কি। এতদিন যে জড় মাংসপিণ্ডটা শুধু পরমায়ু ফুরনোর অভাবেই পৃথিবীর খানিকটা জায়গা জুড়ে থেকে অজপার ঋণ শোধ করছিল, সেই জড়পিণ্ডটা আচমকা এমন একটা মুহূর্তে তার বহু বছরের দখলীকৃত জমিটা ছেড়ে দিয়ে চলে গেল, যেটা একটা চরম মুহূর্ত। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নিন্দে কুড়িয়ে, আর এলোকেশীর অনেক সাপ মন্যে উড়িয়ে দিয়ে সত্যবতী যখন কোনো প্রকারে সুবর্ণকে নবকুমারের সঙ্গে বাড়ির বার করাতে সমর্থ হয়েছে, আর ক্রুদ্ধ কণ্ঠরুদ্ধ নবকুমার মনে মনে প্রতিজ্ঞা করতে করতে পা বাড়িয়েছে, সুবর্ণকে নিয়ে গিয়ে ওই মায়া মমতা শূন্য হৃদয়হীনা পাষাণী মায়ের নাম ভুলিয়ে ছাড়বে, ঠিক সেই সময় বিধাতা সেই কৌতুকের হাসিটি হাসলেন, যে হাসির ফলে এলোকেশী সহসা প্রচণ্ড এক চিৎকারে গগন বিদীর্ণ করে ঘর থেকে আছড়ে এসে উঠোনে পড়লেন। এত বিকট চিৎকারের মধ্য থেকে কথা হৃদয়ঙ্গম করা শক্ত, তবে করতে পারলে শুনতে পাওয়া যেত। এলোকেশী সদ্য মৃতকে উদ্দেশ্য করে চিৎকার করছেন, ওগো
হাতে করে মেরে ফেললো তোমায়, বেটার বউ হাতে করে মেরে ফেললো। হ্যাঁ, শেষ পর্যন্ত এই কলঙ্কই মাথায় বইতে হলো সত্যবতী আর নবকুমারকে। হাতে করে মেরে ফেলেছে তারা নীলাম্বরকে। এলোকেশী আকাশ ফাটিয়ে বোঝাচ্ছেন সবাইকে, নাতনিটা তার প্রাণ পাখি ছিল, সেটা কি টেনে হিসড়ে বাড়ির বার করে নিয়ে গেল স্বামী স্ত্রীতে পরামর্শ করে। আর বাঁচে মানুষ? যেই বার করে নিয়ে গেল সেই ধড়ফড়িয়ে প্রাণটা বেরিয়ে গেল। যাবে না? এত বড় দাগা বুকে সয়। রোগ জীর্ণ খাঁচাখানা মনের কষ্টে গুঁড়ো হয়ে গেল। যে শুনল সে ছি ছিক্কার দিল শহুরে ছেলে বউয়ের হৃদয়হীনতাকে। কেউ এ প্রশ্ন তুলল না, মন কেমন করবার মতো মনটা নীলাম্বরের ছিল কোথায়? দীর্ঘকাল ধরে বোধহীন অনুভূতিহীন একটা জড় মাংসপিণ্ড মাত্র হয়ে পড়েছিল যে প্রাণীটা, শুধু পরমায়ু ফুরোনোর অপেক্ষায়। তার প্রাণ পাখির খবরটা এলোকেশী জানলেন কোন উপায়ে? নবকুমার এসে যখন বাবা বাবা করে সহস্র ডাক ডেকেছিল, এতটুকু চৈতন্যের স্ফুরণ তো দেখা যায়নি সেই পিণ্ডটার মধ্যে। সুবর্ণ চলে যাচ্ছে, এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করেই কি তবে ঝলকে উঠল তার বোধ চৈতন্য অনুভূতি? না, এসব প্রশ্ন কেউ তোলেনি। সত্যবতীর পাষাণিত্বটাই প্রধান হয়ে উঠেছিল। কিন্তু সে যাক, নিন্দে তো সত্যবতীর সঙ্গের সাথী। সমস্যা অন্য, সমস্যা এলো পরে। বাপের শ্রাদ্ধ শান্তি তো নবকুমার সাধ্যের অতিরিক্তই করল। সত্যর প্রবল প্ররোচনায় অনিচ্ছা সত্ত্বেও অনেক খরচ করতে হলো তাকে। বৃষোৎসর্গ, পণ্ডিত বিদায়, শত ব্রাহ্মণকে ছত্র পাদুকা দান, অনেক কিছুই বিধান বার করেছিল সত্য। সদু এসেছিল মামার শ্রাদ্ধর ঘটায় এবং একা আসেনি, বরং বরকে আর দুই ছেলেকে সদুর সঙ্গে নিয়ে এসেছিল। সদুর পাতা চাপা কপাল দেখে হা হয়ে গিয়েছিল সবাই। তাছাড়া নিতাইয়ের বউ এই উপলক্ষে গ্রামে ঘুরে গেল একবার। এ পর্যন্ত সবই বেশ, গোল বাঁধল যাত্রাকালে। এখন আর সত্যবতীর এখানে থাকার কারণ নেই, অতএব যাবে। কিন্তু এলোকেশীর একা থাকার প্রশ্নটাও ফেলনা নয়। সত্যবতী প্রস্তাব তুলল, ঠাকুরুনও এবার চলুন আমাদের সঙ্গে। এ প্রস্তাবের খবরে সদু অবশ্য আড়ালে বলেছিল, মর নির্বুদ্ধির ঢেকি, নিয়ে যাওয়া মানে তো চিরকালের মতো নিয়ে যাওয়া। তার মানে তোর সুখের সংসারে কুলকাঠের আংরা জেলে দেওয়া। এতগুলো দিন তো হাড় মাস কালি করলি, স্বামী পুত্তুরের হাড়ির হাল হলো, তার পুরস্কার হলো খানিক বদনাম। আবার এখন শাওড়িকে মাথায় করে নিয়ে যা, আর ও তোর বুকে ভাতের হাঁড়ি বসাক বলেছিল সদু। কিন্তু নবকুমার হাতে চাঁদ পেল। মার যদি এত বড় একটা সুব্যবস্থা হওয়া সম্ভব হয়, আর ভাবনা কি? সত্যি সত্যর বুদ্ধি আছে, সাহসও আছে। কিন্তু এলোকেশী এ সুব্যবস্থায় কর্ণপাত করলেন না। তিনি আর একবার ছেলেকে ধিক্কার দিলেন। বাপ মরতে না মরতে ভিটের সন্ধে পিদ্দিম বন্ধ করার প্রস্তাবে। সন্ধ্যাদীপ তা তার জন্যে জ্ঞাতিদের কাউকে বলে কয়ে এলে? গলায় দড়ি এলোকেশীর। যাদের দেখলে বিষ ওঠে তাদের শরণাপন্ন হতে যাবেন?
তাছাড়া এই চিরকালের জায়গা ছেড়ে বৃদ্ধ বয়সে শহুরে খাঁচায় দম বন্ধ হয়ে মরতে যাবেন তিনি? বিবি বউয়ের সুবিধে করতে ওসব দুর্মতি ছাড়ুক নবকুমার। তাহলে সমস্যার সমাধানটি কি? কি আবার? রাতে আগলাতে একটা শক্তপোক্ত মেয়ে লোক ঠিক করে রেখে যাক নবকুমার মায়ের জন্যে, আর মায়ের এই শোক তাপ প্রাণ শীতল করতে মেয়েটাকে রেখে যাক। এখনই ওকে ছিঁড়ে নিয়ে গেলে এলোকেশীয় নির্ঘাত প্রতি পদাঙ্ক অনুসরণ করবেন। নবকুমার মাথায় হাত দিয়ে বলল, শুনলে কথা? সত্যবতী যাত্রাকালের গোছগাছ করছিল, সে গোছ বন্ধ না রেখেই বলল, শুনলাম বই কি, এখন উপায়? উপায় আর কি, মাকে দম বন্ধ করে মেরে ফেলার ব্যবস্থা করে তো লাভ নেই, তার থেকে একটা ঝিয়ের ব্যবস্থাই করো। আর সুবর্ণ? সুবর্ণ আমাদের সঙ্গে যাবে। সংক্ষেপে রায় দেয় সত্য। তা তো যাবে, কিন্তু একেই তো বাবার জন্যে বদনামের শেষ নেই, তার ওপর আবার যদি মা সত্যি কি, যদি মন কেমন করে মরে যান? সত্য তীক্ষ্ণ একটু হেসে বলে, তাহলে তো সহমরণের পুণ্যেই হয়ে যায়, একই অনলে দগ্ধ হয়ে উভয়ের মৃত্যু। তামাশা করছো? পাগল, এ কি আবার তামাশার কথা? আমি কিন্তু বলতে পারবো না মাকে। তোমায় বলতে হবে না, যা বলবার আমিই বলবো। কিংকর্তব্য বিমূঢ় নবকুমার বুঝে উঠতে পারে না এক্ষেত্রে কি করা উচিত। মা যেটা বলেছেন সেটা অযৌক্তিক, বউ যেটা বলছে সেটা অকর্তব্য। তাহলে? অবশ্য একটা কাজ আছে নবকুমারের, চিরকালের কাজ। প্রথমে একবার সত্যর কথার প্রতিবাদ করে নেওয়া। সেটাই করে। বলে, পিতৃহত্যার পাতক হয়েছি, আবার মাতৃহত্যার পাতক হব? সত্য অবিচল। উপায় কি? তোমার ললাটে যদি বিধাতা এই দণ্ড লিখে থাকে তাই হবে। সুবর্ণ তোমার একলার নয়, বাপ ঠাকুরমারও ওর ওপর দাবি দেওয়া আছে। তা অবশ্যই আছে, তবে কতখানি আছে তার ফয়সালা করতে তো আবার তোমাদের আইন আদালত করতে হয়। কি বললে? কি বললে তুমি? কিছু না। সত্য হাতের কাজে মন রেখে বলে, যা বলাচ্ছ তাই বলতে হচ্ছে। শ্বশুরের সময় তো কর্তব্য উথলে উঠেছিল, আমাকে একেবারে ধুলোরধম করেছিলে। এখন শাশুড়ির বেলায় এমন মার মূর্তি কারণ? কারণ বোঝাতে বসি, এত ধৈর্য আমার নেই। সুবর্ণ আমার সঙ্গে যাবে, এই হচ্ছে কথা, সত্যর শেষ কথা। অতএব এ কথার নড়চড় নেই। তাছাড়া ওদিকে ছেলে দুটো তালেবর হয়ে উঠছে, আর মা অন্ত প্রাণ তাদের। বাপের সঙ্গে আদৌ বনে না, কাজেই পৃষ্ঠবল সত্তরই বেশি। কলেজ কামাই হচ্ছে বলে চলে গেছে ছেলেরা, কিন্তু যাবার সময় বলে গেছে মা যা বলবেন নিশ্চিত তাই যেন করা হয়। এ কি বেপরোয়া কথা, এ কি দুঃসাহসিক কথা! বাপ তুচ্ছ, মা প্রধান। নবকুমার এ সমালোচনা তুলেছিল, কিন্তু সত্যর ব্যঙ্গ থামিয়ে দিয়েছে তাকে। সত্য বলে উঠেছিল, আহা, তা ওতে রাগের কি আছে? মাতৃভক্তর বংশ, মাতৃভক্ত হবে না কেন? মাতৃভক্তি কি খারাপ বস্তু? যদি মেয়েকে আর বউকে এই দীর্ঘকাল পরে নিয়ে যেতে পেরে কৃতার্থ হচ্ছে নবকুমার, তবু স্বভাব বশেই এই তর্ক, এই প্রতিবাদ। যথারীতি শেষ পর্যন্ত সত্যর ইচ্ছাই জয়ী হলো। প্রায় 2 বছর পরে আবার শ্বশুর বাড়ির চৌকাঠ ডিঙল সত্য, স্বামীর সঙ্গে মেয়ের হাত ধরে।
পিছনে মরা কান্না কাঁদতে লাগলেন এলোকেশী আছড়ে আছড়ে, কপালে ঘা মেরে মেরে। এবার কিন্তু গ্রামের লোক এলোকেশীর কাজকে তেমন সমর্থন করল না। বলতে লাগলো, ছেলে বউ নিয়ে যেতে চাইছিল, গেলেই হতো। কালীগঙ্গার দেশ, কত বড় একটা তীর্থস্থান, যেতে বাধা কি ছিল? সত্যি তো আর ছেলে অফিস ছেড়ে দিয়ে বসে থাকবে না, আর বউ চিরকাল স্বামী পুত্রের সংসারকে ভাসিয়ে বসে থাকবে না। তবে একা ধরে কোনোদিন মরে থেকে পাড়ার লোকের হাড় জ্বালাবি? তাছাড়া ছেলেটা যাত্রা করছে, মহাগুরু নিপাতের বছর পড়ল তার। মরা কান্না কেঁদে একই অকল্যাণ করা। এই যাবৎকাল এলোকেশীর সকল প্রকার আচার আচরণই সমর্থনযোগ্য ছিল, এই প্রথম তাতে ভাঙন ধরল। কে জানে কেন, কে বলতে পারে কারণ? এলোকেশী একা থাকায় পরোক্ষে পাড়ার লোকের ওপর কিছুটা দায়িত্ব পড়ল, তাই কি? অথবা বেশ কিছুটা বেওয়ারিশ জমি জমা, বাগান, পুকুর, গাছগাছালির সূক্ষ্ম লোভে বাগড়া পড়ল, তাই? ফলে ভর্তি 3টে বাগান এলোকেশীর, মাছে ভর্তি দুটো পুকুর, তাছাড়া এদিকে ওদিকে আরও কত সব। নাকি অত লুব্ধ মনা নয় এলোকেশীর বান্ধবীরা? এ শুধু চিরাচরিত নিয়মের প্রভাব। বৈধব্যে স্ত্রীলোকের বাজার দর একটু পড়েই যায়। কর্তার গিন্নির দামই আলাদা। কর্তা গত হলে যা কিছু জোর, গলার জোর। সে যাই হোক, মোট কথা অবস্থাটা এই। এমনকি নিতাইয়ের বউ পর্যন্ত নবকুমারের মুখে ওই মরা কান্নার গল্প শুনে সত্যবতীর পক্ষ হলো। হয়তো মনের অবস্থা তার হঠাৎ একটা কারণে ভয়ানক খারাপ হয়ে গেছে বলেই। শ্রাদ্ধের নেমন্তন্ন সেরে বেশ উৎফুল্ল মনেই কলকাতায় ফিরেছিল বেচারি। এসেই মাথায় বাজ, অভাবনীয় কাণ্ড। মায়ের কোল পোছা একেবারে সব ছোট বোনটা এই কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বেঘোরে প্রাণ হারিয়েছে তার আগের দিন। এসে দেখলো ভাই বসে হাউ হাউ করে কাঁদছে। জানালো মেরে ফেলেছে তাকে শাশুড়িতে আর বরেতে মিলে। স্রেফ মেরে ফেলেছে, মেরে ফেলে রটিয়েছে রাত্রিকালে ঘাটে, যাতে আছাড় খেয়ে পড়ে মারা গেছে। মেরে ফেলেছে? হাঁ হয়ে গেল নবকুমার। নবকুমার আর সত্যবতী দুজনেই এসেছিল ভাবিনীর এই শোকতাপ শুনে। ইদানিং ভাবিনী নবকুমারের সঙ্গে একটু আড়াল রেখে একরকম কথাই কয়। এখন শোকের সময় আরও বাঁধ ভেঙেছে। মেরে ফেলল? নবকুমার বলে তীব্র স্বরে, এ কি মগের মুলুক? তাছাড়া আর কি? ভাবিনী চোখ মুছতে মুছতে বলে, সকল খুনের শাস্তি আছে, পোড়া দেশে বউ খুনের তো আর শাস্তি নেই। ওই ছেলের আবার এক্ষুনি ড্যাং ডেঙিয়ে বিয়ে দেবে মাগি। যেতে আমাদেরই গেল, কচি বাচ্চা, 9 বছর পেরিয়ে এই সবে 10-এ পা দিয়েছে ভাই। কিছু জানে না, কিছু বোঝে না, আর কি ভালো মানুষ। শ্বশুরবাড়ি যাবার নামে 7 দিন ধরে খায়নি দায়নি, শুধু কেঁদেছে। গেল আর একটা মাসও না যেতেই এই। মায়ের আমার অবস্থাটা ভাবো। আরও বহুবিধ আক্ষেপ করতে থাকে ভাবিনী। বলে, নিজের তার পেটে একটা জন্মায়নি, মায়ের এই কোল পোছা মেয়েটাকে সন্তান তুল্য দেখত, যেতে কিনা সেটাই গেল। স্তব্ধ হয়ে বসে শুনছিল সত্য, সান্ত্বনা দেবার চেষ্টা করেনি। অনেকক্ষণ পরে আস্তে বলে, মেরে ফেলেছে সে কথা কে বলল? এমনি যা বলছে
হতেও তো পারে। ও ভাই, এই কথা কি চাপা থাকে? তাদের পাড়ার লোক এসে আমার বাবার কাছে চুপি চুপি খবর দিয়ে গেল। ভাবিনি আর একবার ডুকরে কেঁদে ওঠে। তারা নাকি বলেছে একেবারে নৃশংস কাণ্ড মশাই, নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে, মাথা ফেটে একেবারেই ছাতু। সত্য হঠাৎ যেন কেমন হয়ে যায়। সত্যর চোখের মধ্যে যেন উন্মাদ মানুষের দৃষ্টি। নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে? নবকুমার সত্যর এই পরিবর্তনে ভয় পায়, কিন্তু ভাবিনি তেমন লক্ষ্য করে না। একইভাবে বলে, ও দিদি, সেই নৃশংস কাণ্ডই করেছে। বেটা আগে মেরে আধমরা করেছিল, মা দেখলে আধমরা হয়ে থাকায় বিপদ, তার চেয়ে পুরো শেষ করে দিই। আর কথা বলবে না, দিল ঠুকে। বলো ভাই, এরা মানুষ না রাক্ষস? ভদ্রলোকের সাজে সেজে বেড়ায়, ভেতরে বাঘ সিংহী। ভাবিনি আবার চোখ মুছতে থাকে। সত্য হঠাৎ চিৎকার করে ওঠে, বসে বসে কাঁদবে? এ অন্যায়ের কোনো প্রতিকার করবে না? ভাবিনি একটু চমকায়। সত্যর চোখের এই দৃষ্টি এবার ওর দৃষ্টিপথে পড়ে। কেমন থতমত খেয়ে বলে, আর প্রতিকারের কি আছে ভাই? যা হবার তা তো হয়েই গেছে। যা হবার এই হবার ছিল। তাছাড়া আর কি? শেষ বয়সে মায়ের আমার এই শাস্তি ছিল কপালে। চমৎকার। আর ওদের কারুর কোনো শাস্তির দরকার নেই? ওই খুনে মা বেটাকে ফাঁসি কাঠে ঝোলাবার চেষ্টা করবে না তোমরা? ভাবিনি কপালে করাঘাত করে বলে, আর সে চেষ্টায় লাভ কি বলো? পুটি তো আমাদের ফিরে আসবে না তাতে। মিথ্যে থানা পুলিশের ঝামেলা। মিথ্যে ঝামেলা? মিথ্যে ঝামেলা? সত্য কঠোর গলায় বলে, দেশে আরো হাজার হাজার পুটি নেই? তাদের ওপর অত্যাচার নেই? হাজার হাজার পুটি? সেটা আবার কি? তাজ্জব বনে যায় ভাবিনি। সত্যকে হঠাৎ অমন পাগল দেখাচ্ছে কেন? না বুঝে সুঝেই ভাবিনি ভয়ে ভয়ে বলে, অত্যাচার তো আছেই ভাই জগৎ জুড়ে। মেয়ে মানুষ তো পড়ে মার খেতেই জন্মেছে। তবে দুধের বাছাটা গেল, সেটাই বড় কষ্টের। এখনকার যে একটু বয়স হয়ে বিয়ে হচ্ছে সেটা ভালো। তোমার সুবর্ণকে যে স্কুলে ভর্তি করে দিয়েছ, ভালো করেছ। তবু একটু বল বুদ্ধি হোক। আহা, পুটিটা আমার নিপাট ভালো মানুষ ছিল ভাই। হঠাৎ দাঁড়িয়ে উঠে সত্য বলল, বাড়ি যাব। বাড়ি যাব? নবকুমার এই অসভ্যতায় অবাক হয়। মানুষটাকে দুটো সান্ত্বনার কথা বলা নেই, কিছু না। ব্যস্ত হয়ে বলে, যাবে তো, একটু রও না। না, বসতে পারছি না আমি। মাথার মধ্যে কেমন যাতনা হচ্ছে। কিছু মনে করো না বউ, শুধু একটা জিনিস চাই। তোমার ওই বোনের বরের নাম ধাম ঠিকানা আমায় দাও দেখি। নাম ধাম ঠিকানা? নবকুমার চমকে এবং ধমকে বলে, ওদের নাম ধাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? তোমার কি কাজ? আছে কাজ, তুমি দাও তো বউ। ভাবিনি শিথিল স্বরে বলে, নাম তো রামচরণ ঘোষ, শ্বশুরের নাম ছিল তারাচরণ। থাকে কোথায়? ঠিকানা কি? নবকুমার আর একবার ধমক দেয়, কি মুশকিল? তাদের ঠিকানায় তোমার কাজ কি? কড়া চিঠি লিখতে যাবে নাকি? কড়া চিঠি তাদের? না। সত্য একটু কঠোর কঠিন হাসি হেসে বলে, তাদের চিঠি লিখে কি হবে? অনুতাপে খান খান হবে। তবে আছে কাজ, তুমি বলো তো বউ। ঠিকানা আর কি? ভাবিনি যেন একটু অনিচ্ছা সত্ত্বেই বলে, এই তো হাওড়া পঞ্চাননতলা চৌমাথায় কোথায় একটা অশ্বত্থ গাছ আছে। ওসব যাক,
সত্য নবকুমারকে বলে, তুমি যদি আর একটু বছর তো থাকো, আমি যাচ্ছি। নবকুমার ব্যস্ত হয়ে বলে, না না, আমি আর কি করব, নিতাইও নেই, তোমরাই বরং গল্প সল্প করো, আমি যাই। হঠাৎ নিজেই সে তড়বড় করে পালায়, যেন ভয় পেয়েছে। সত্যকে ভয় সে চিরকালই করে, তবু তার মধ্যেও কোথায় যেন একটু ভরসা ছিল। কিন্তু এই 2 বছরকাল দূরে থাকা অবধি কেমন যেন ভরসা ছাড়া ভয় গ্রাস করেছে নবকুমারকে। যেন সত্যর মুখের দিকে তাকাতে সমীহ আসে, যেন চট করে আড়ালে পেয়ে হাতটা একবার চেপে ধরতে পারবে, নিজের ওপর এ আস্থা নেই। নবকুমারের চলে যাওয়ার দিকে একটুক্ষণ কেমন একরকম করে তাকিয়ে থেকে আসতে বলে সত্য, পাড়ার লোক তো খবরটা বলে গেল, কারণটা কিছু বলল? বউয়ের কোন অপরাধে হঠাৎ মাথায় খুন চাপলো তাদের? ভাবেনি আজ আর সত্যর প্রত্যেকটি কথার পিঠে ঠিকরে উঠছে না, বোধ করি পারছে না বলেই উঠছে না। এ কথার উত্তরে আর একবার আঁচলে চোখ রগড়ে গলার স্বর নামিয়ে বলে, অপরাধ? সে আর কি বলবো ভাই, বলতে লজ্জা, শুনতে লজ্জা। তোমার উনি বসেছিলেন তাই বলতে পারছিলাম না। অপরাধের মধ্যে একটু হুড়কো হুড়কো ছিল পুটি। তা ভাই, ওই তো পাকাটির মতো মেয়ে, দেখেছ তো সেবার। বিয়ের জল গায়ে পড়েও কিছুই সারেনি সেই মেয়ে, আর ওই দোজপক্ষের বর জোয়ান একটা তাগড়া বেটা ছেলে। বউ মরে খাই খাই অবস্থা। তার কাছে যেতে ওর সাহস হয়? যেতে চায় না, মাটি ধরে পড়ে থাকে। সেই নিয়ে নাকি রোজ মায়ে বেটায় দুজনে মিলে শতেক খোয়ার, লাথি ঝাঁটা, জুতো, গলা ধাক্কা। তাই বলি পুটিটাকেও মুখ্যুর অগ্রগণ্য। দেখছিস তো ওদের জোর 18 আনা। তোর কানা করিরও নেই, যা বলছে তাই শোন। তা নয় মাটি ধরে উপুর হয়ে পড়ে থাকবো, কিছুতেই বরের ঘরে ঢুকবো না? পারলি লড়তে? দুশ্মন রাক্ষসের রাগ চড়ে উঠল। একেই তো এক্ষেত্রে বেটা ছেলেদের মাথায় আগুন জ্বলে, দিক বিদিক জ্ঞান থাকে না, তার ওপর আবার মা সহায়, সোনায় সোহাগা, অদেষ্ট, সবই অদেষ্ট। তা তো বটেই, সত্য রূঢ়স্বরে বলে, সবই অদেষ্ট বই কি। এই হতচ্ছাড়া দেশে মেয়ে মানুষ হয়ে জন্মানোই এক দুরদিষ্ট। চোখের ওপর একখানা করে পুরু পর্দা ঝুলিয়ে বসে থাকবো আর অদেষ্টকে দোষ দেব। ভাবিনি কাঁদতে কাঁদতে ভুরু কুচকে বলে, পর্দার কথা কি বললে? কিছু বলিনি বে, শুধু বলেছি নোরা কি শুধু তাদেরই ছিল, তোমাদের ঘরে ছিল না? ছুঁড়ে মেরে মাথা দুচির করে দেওয়া যেত না সেই মা ছেলের? আর তো মেয়ে বিধবা হবার ভয় নেই, ভয় নেই মেয়ের লাঞ্ছনা হবার। ভাবিনি এবার একটু বিরক্ত হয়েছিল। তোমার যে কি ছিষ্টি ছাড়া কথা দিদি, আমরা সে কাজ করে পার পাবো? হাতে দড়া পড়বে না? বিয়ে করা পরিবারকে মারতে পারো, কাটতে পারো, ছেঁচতে পারো, কুটতে পারো, আর কাউকে করা যায়? আমি হলে করতাম, ওই জামাইয়ের মাথা ইটিয়ে গুঁড়ো করে দিতাম, তারপর ফাঁসি কাটে ঝুলতে হয় ঝুলতাম। সত্য আগুন মুখে বলে। ভাবিনি আর একবার কেঁদে ফেলে। মাও আমার রাত দিন ওই কথাই বলছে দিদি, বলছে আর কেঁদে মরছে। কিন্তু সত্যি তো আর তা হবার নয়, বরং আমার এক জ্ঞাতি পিসি মাকেই দোষ ছিল। বলছিল, যেমন ন্যাকা করে মেয়ে তৈরি করা, হবে না শাস্তি? বিয়ে হয়েছে, বরের ঘরে যাব না, আহ্লাদ। দোজপক্ষের বর শুধু তোকে পুতুল খেলনা কিনে দিতে বিয়ে করেছে। কি বলবো দিদি, নির্ঘাত পিসির মতলব খারাপ।
নিজের একটা 12-13 বছরের ধেড়ে ধিঙ্গি মেয়ে আছে। সত্য কিন্তু ততক্ষণে যাবার জন্যে পা বাড়িয়েছে। মাপ করো বউ, আর থাকতে পারছি না, মাথার মধ্যে বড় যাতনা হচ্ছে। ভাবিনীর এত বড় দুঃখেও সান্ত্বনা দেয় না সত্য। দেখে ভাবিনী মনে মনে বলে, সত্যিই বটে কাঠ প্রাণ। পরের শোক দুঃখ দেখলে ভাবিনীর তো প্রাণ ফেটে যায়। মানুষকে যে কত রকম করেই গড়েন ভগবান।